কিছু দল এই ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সমাবেশ থেকে বলল যে আমরা পিয়ার পদ্ধতিতে চাই। এখন এটা এই ধরনের আলাপ করে নির্বাচনটা পিছানো যায় কিনা, যেহেতু একটা কথা আছে যে জানুয়ারিতে বা ফেব্রুয়ারিতে নির্বাচন হয়ে যাবে দিচ্ছেন। এখন তাদের যদি টার্গেট হয়ে থাকে বিএনপি ঠেকাও বা আমরা নির্বাচন হতে দিব না, এই অবস্থা অব্যাহত থাকুক, তাইলে তো রাজনৈতিক দল হিসেবে তারা দাঁড়াতে পারবে না। ধরেন এই যে যেই মার্চ কর্মসূচিটা তারা এখন করছে, এই কাজটা তাদের গত সেপ্টেম্বরেই করা উচিত ছিল, আগস্টের পরপরই নাই। এখন সব বিষয়ে তো আপনি একমত হবেন না, এটাই তো ডেমোক্রেসি। এখন আপনি যদি বলেন 10টা প্রস্তাব দিয়ে যদি বলেন আমার 10টা প্রস্তাবের সঙ্গে আপনাকে একমত হইতে হবে, না হইলে আমি নির্বাচন দিব না, তাহলে তো বোঝা যাবে যে আপনি আমাকে জিম্মি করে নির্বাচনটাকে ব্যবহার করছেন। তাহলে এটা তো ডেমোক্রেটিক আচরণ হইল না। যে কথাটা বললেন যে এই সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সমাবেশ করে পিয়ার পদ্ধতির দাবি জানানো হয়েছে। স্যার তো বললেন, মোটামুটি বিস্তারিত বলেই দিয়েছেন। আমি যদি খুব সংক্ষেপে বলি, আমি মনে করি বাংলাদেশের পরিপ্রেক্ষিতে পিয়ার পদ্ধতি আসলে এটাও গ্রহণযোগ্য না। মানে নিম্ন কক্ষে তো নাই, উচ্চ কক্ষেও এটা আমার মনে হচ্ছে যে ধরেন আপনি উচ্চ কক্ষে যখন নির্বাচন হয়ে যাবে আসন ভিত্তিক পদ্ধতিতে, তখন সরি নিম্ন কক্ষে, তখন উচ্চ কক্ষে আর পিয়ার পদ্ধতিতে দিয়ে আপনি কি করবেন? আর উচ্চ কক্ষে পিয়ার পদ্ধতি দিয়ে যেটা বলা হচ্ছে যে কেউ যেন সামনে কর্তৃত্ববাদী বা ফেসিবাদ না হয়, সেটা আটকানো যাবে। তো কোনো একটা দলের যদি সরকার গঠন করার মতো একক সংখ্যাগরিষ্ঠতা থাকে বা সংবিধান সংশোধন বা নতুন আইন প্রণয়ন করার মতো যদি সংখ্যাগরিষ্ঠতা থাকে, সেটা উচ্চ কক্ষে আপনি পিয়ার পদ্ধতিতে যান আর আপনি পার্লামেন্টে নির্বাচনের মাধ্যমে তাদেরকে মনোনীত করেন। যেটা আমাদের নারী আসনগুলাতে হয়, যেভাবেই করেন না কেন সেটা আটকাতে পারবেন না। কারণ আইন করে আপনি আসলে কর্তৃত্ববাদ ফেসিবাদ এগুলা পৃথিবীর কোনো দেশে আটকানো যায় বলে আমার মনে হয় না। কারণ পৃথিবীর কোনো দেশেই সংবিধানে আইনে বলা নাই যে ফেসিবাদ বা কর্তৃত্ববাদ কায়েম করো। যারা করে তারা আইন ভেঙেই করেন। আর সামরিক অভ্যুত্থান হয়, সামরিক অভ্যুত্থানে এসে তো সংবিধান স্থগিত করে দেওয়া হয়, মৌলিক অধিকার স্থগিত করে দেওয়া হয়, সভা সমাবেশ করার অধিকার স্থগিত করে দেওয়া হয়। তারপরে সেটা আবার আপনি দেখবেন যে একসময় সেটা গণতন্ত্র ফিরে আসে। গণতন্ত্রে যারা ফিরে আসেন তারা আবার ওই সময়টাকে আবার পার্লামেন্টে এক ধরনের ইয়ে দেন, লেজিটিমেসি দেন। তো আমি মনে করি যে আসলে এই মুহূর্তে এই নির্বাচনকে আটকে দেওয়ার জন্য বা নির্বাচনকে পিছানোর জন্য নানা ধরনের ইস্যু সামনে অহেতুক আনা হচ্ছে। এর মধ্যে একটা হচ্ছে এই যে এই আপনার পিয়ার পদ্ধতি। আপনি নিম্ন আদালত, সরি নিম্ন লোয়ার কক্ষে যে আপনার বলা হচ্ছে যে আপনি ইয়ে করবেন, যে নিম্ন কক্ষে যে আপনাকে বলা হচ্ছে কিছু দল এই ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সমাবেশ থেকে বলল যে আমরা পিয়ার পদ্ধতিতে চাই। এখন এটা এই ধরনের আলাপ করে নির্বাচনটা পিছানো যায় কিনা, যেহেতু একটা কথা আছে যে জানুয়ারিতে বা ফেব্রুয়ারিতে নির্বাচন হয়ে যাবে এবং এরকম প্রস্তুতি সবার মধ্যেই আছে মনে মনে। আপনি দেখবেন এই যে জাতীয় নাগরিক কমিটি বলছে পিয়ার পদ্ধতির কথা, তারা গলায় সুর মিলিয়ে গিয়েছে এই হুম। ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সঙ্গে। আবার রংপুরে গিয়ে কিন্তু তারা তাদের নেতা আক্তারকে প্রার্থী ঘোষণা করেছে। তাহলে আপনি হুম। যদি এখন পিয়ার পদ্ধতির পক্ষে থাকেন, তাহলে প্রার্থী ঘোষণা করবেন কিভাবে? কারণ আপনার কিন্তু পক্ষে তো আজকে এরকম নাহিদ আসন যদি এটাও তো বলেছে যে তাদের ক্ষমতার কোনো যাওয়ার ইচ্ছা নাই, তারা দল গঠন করেছে, দল গঠন করেছে ঠিকই, কিন্তু তাদের ক্ষমতার মসনদে যাওয়ার কোনো ইচ্ছা নাই। না, এটা আসলে উনি কি বুঝে বলছেন আমি বুঝতে পারছি না। যে কোনো রাজনৈতিক দলই গঠন করা হয়, তারা রাজনীতি করবে, একটা ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা থাকবে, তাদের কিছু কর্মসূচি থাকবে মানুষকে কাছে টানার, ভোটারকে কাছে টানার, দেশের উন্নয়ন করার জন্য। এখন যদি তাদের সেই ধরনের কোনো পরিকল্পনা না থাকে, ধরেন বাংলাদেশে কিছু ছোট ছোট দল আছে, এরা আসলে ওই অর্থে কোনো রাজনীতি করে না, সাইনবোর্ড সর্বস্ব দল। এরা হচ্ছে বড় দলগুলোর সঙ্গে ভিড়ে কিছু সুযোগ সুবিধা নেয়। আমি নাম বলছি না, যেহেতু এখানে আমরা একটা পাবলিক স্পেয়ারে কথা বলছি। এখন নাহিদ কি এরকম দল করতে চান? উনি কি ছোট দল করতে চান যে তারা একসময় জামাতের সঙ্গে ভিড়ে বা একসময় বিএনপির সঙ্গে ভিড়ে সুবিধা নিবেন? তাদের রাজনীতি করার বা ক্ষমতায় যাওয়ার কোনো পরিকল্পনা নাই, ক্ষমতার জন্য রাজনীতি করি না, এগুলো আসলে বোগাস কথাবার্তা। প্রত্যেকটা রাজনৈতিক দলেরই উদ্দেশ্য থাকে, রাজনীতি একটা পার্টি গঠন কেন হয়, একটা হুম। পলিটিক্যাল পার্টির কনসেপ্টটা কি? এটা তো ক্লাব না, বৈকালী যুব সংঘ না, যে আপনারা 10-12 জন বসলেন, চা নাস্তা খাইলেন, কিছু দেশ ও জাতি নিয়ে আলাপ আলোচনা করলেন, এটা ভালো না ওইটা ভালো, তারপর যার যার বাসায় গিয়া রাতের খাবার খায়া ঘুমাই টুমাই গেলেন। এটা পলিটিক্যাল পার্টি কেন হয়? যে দেশে পলিটিক্যাল একটা চেঞ্জ, রাজনৈতিক অর্থনৈতিক চেঞ্জ, এবং তাদের কিছু সুনির্দিষ্ট পরিকল্পনা থাকবে রাষ্ট্র পরিচালনার বিষয়ে, এবং সেটাতে তারা পার্টিসিপেট করবেন। আমি মনে করি
যে এনসিপির যারা বুদ্ধি পরামর্শ দেন তাদের যে থিঙ্ক ট্যাঙ্ক আছে তাদের নেতাদের আসলে বোঝাই বলা উচিত যে কিভাবে কথা বলবেন, কোন অ্যাঙ্গেলে কথা বলবেন, কোন বিষয়ে কথা বলবেন। এগুলো তাদের আমার মনে হচ্ছে যে এনসিপির সবচেয়েতে যে বড় সমস্যা হচ্ছে আমার অবজারভেশন তাদের বুদ্ধিবৃত্তিক দৈন্যতা। মানে একটা পলিটিক্যাল পার্টির কিছু থিঙ্ক ট্যাঙ্ক থাকে, পিছনে কিছু লোকজন থাকে যারা তাদেরকে বুদ্ধি পরামর্শ দেন, তারা আমি মনে করি না সঠিক এবং বাস্তব ভিত্তিক পরামর্শ দিচ্ছেন। এখন তাদের যদি টার্গেট হয়ে থাকে বিএনপি টাকাও বা আমরা নির্বাচন হতে দিব না এই অবস্থা অব্যাহত থাকুক, তাইলে তো রাজনৈতিক দল হিসেবে তারা দাঁড়াতে পারবে না। ধরেন এই যে যেই মার্চ কর্মসূচিটা তারা এখন করছে, এই কাজটা তাদের গত সেপ্টেম্বরেই করা উচিত ছিল, আগস্টের পরপরই হুম। সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে পড়া উচিত ছিল। দেশের মানুষ কি চায়, কি ধরনের রাজনীতি চায়, তাদের কি ধরনের রাজনৈতিক পরিকল্পনা আছে, দল কিভাবে পরিচালিত হবে, গঠন করা হবে, এইগুলা নিয়ে তারা জনগণের সঙ্গে কথা বলতো। কিন্তু তারা হচ্ছে অনেক জল ঘোলা করে এখন তারা মাঠে গিয়েছে যখন তাদের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ এবং নানা ধরনের কেলেঙ্কারির তথ্য বেরিয়ে আসতেছে। তো এই মুহূর্তে জনগণের কাছে গিয়ে কথাবার্তা বলা বা আপনার এই মার্চ করে যে খুব একটা কতটা সুবিধা করতে পারবে সেটা নিয়ে আমার সন্দেহ আছে। আর দ্বিতীয়ত আপনি যে প্রশ্নটা বললেন যে এই অন্যান্য বিভিন্ন দল একটা আলাদা জোট গঠন করার চেষ্টা করছে, এটা দুইটা দিক আছে। একটা হচ্ছে আমরা ধরে নিয়েছিলাম যে আওয়ামী লীগ যেহেতু রাজনীতির মাঠে নেই এবং নির্বাচন করতে পারবে না, তাহলে আমাদের ধারণা ছিল যে এনসিপি যদি একটা মানে ছাত্ররা যদি একটা রাজনৈতিক দল করে, তারা হচ্ছে বিরোধী দল বা একটা শক্তিশালী রাজনৈতিক অবস্থান নিয়ে রাজনীতির ময়দানে দাঁড়াতে পারবে। কিন্তু তাদের যে কার্যকলাপ এবং এই পর্যন্ত যে তাদের যে প্রগ্রেস খুব একটা আশাব্যঞ্জক না। এটা দল হিসেবে দাঁড়াতে পারবে কিনা এনসিপি সেই বিষয়ে আমি যথেষ্ট মানে কি আমার সন্দেহ আছে। আমি খুবই হতাশ তাদের কার্যকলাপ নিয়ে। তো এই জায়গাটা থেকে হয়তোবা ছোট ছোট দলগুলো মনে করতে পারে যে আপনি গণ অধিকার পরিষদ বললেন, ইসলামপন্থী আরো বিভিন্ন দল আছে, বিভিন্ন দল হয়তোবা মনে করতে পারে যেহেতু এনসিপির পলিটিক্যাল ফিউচার খুবই অনিশ্চিত, তারা কি কত ভোট পাবে, কত আসন পাবে, যেহেতু তারা এই বিষয়ে কোনো আগাম ফোরকাস্ট করা যাচ্ছে না এবং তাদের আমি যেটা বললাম ভবিষ্যৎ নিয়ে অনেকেই সন্দিহান। সেই জায়গায় হয়তো বা এরা মনে করছে এরা যদি একটা জোট করে কিছু আসন পায়, তাহলে তারা হয়তো বা একটা সম্মিলিত বিরোধী দলের অবয়ব বা একটা একটা মোর্চা তৈরি করতে পারে সংসদে। এবং আমি মনে করি সেটা হুম। যদি করে এটা খারাপ হবে না, কারণ আপনি যখন রাজনীতি করবেন সংসদে আপনার একটা বিরোধী দল লাগবে। তো আওয়ামী লীগ নেই, হুম। কিন্তু আমাদের তো বসে থাকলে হবে না এবং আওয়ামী লীগ আসতেও পারবে না খুব সম্ভবত। সেই জায়গায় তারা যদি একটা মোর্চা তৈরি করে বিরোধী দলের আসনে বসে, আমি মনে করি সেটা একটা ভালো জিনিস হবে। অথবা আরেকটা জিনিস হতে পারে, কারণ এদের বিভিন্ন দলই কিন্তু দীর্ঘ সময় বিএনপির সঙ্গে আপনার যুগপৎ আন্দোলন করেছে, হয়তোবা এরা একটু দর কষাকষি করছে বিএনপির সঙ্গে যে যেহেতু নির্বাচন এপ্রিলে বা ফেব্রুয়ারিতে হবে হবে একটা আলাপ উঠেছে, যদি নির্বাচনটা হয়েই যায় ফেব্রুয়ারিতে, সেক্ষেত্রে একটু দর কষাকষি করে নিজেদের পক্ষে কিছু আসন যদি বাড়িয়ে নেওয়া যায় বিএনপির কাছ থেকে, সেরকম একটা দর কষাকষি যাওয়ার অবস্থায় হয়তো বা তারা যেতে চাচ্ছে। জি। অসংখ্য ধন্যবাদ। আমি আচ্ছা, আমি ডক্টর আরেকটা নাজমুল কথা একটু বলে শেষ করি। আমাদের হুম। একটা ভালো সংবাদ আছে, একটা সুসংবাদ আছে। আজকে বাংলাদেশের যে নারী ফুটবল দল ইতিহাসের প্রথম এশিয়ান কাপ বাছাই পর্বে তারা উত্তরণ ঘটেছে, এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলবে 2026-এ। এবং তারা এই প্রথম মিয়ানমারকে পরাজিত করেছে, তো তাদেরকে অভিনন্দন আমাদের পক্ষ থেকে। হচ্ছে না যে আগামীকাল খুব একটা কিছু হবে, কারণ বাস্তবতার ভিত্তিতে যদি আপনি বিবেচনা করেন, আমরা এইভাবে যদি বলি বাংলাদেশের সবচেয়ে এই মুহূর্তে সবচেয়ে কার্যকর দুইটা বড় শক্তি ডিসেম্বরে বা এর আশেপাশে নির্বাচনের পক্ষে, একটা হচ্ছে বিএনপি রাজনৈতিক দল আর একটা হচ্ছে সেনাবাহিনী। এই দুইটা শক্তি এক হয়ে গিয়েছে বা এক জায়গায় অবস্থান করছে তাদের মতামতের ভিত্তিতে। এখন অন্যরা যারা আছে তারা কি এই দুই শক্তিকে পরাভূত করতে পারবে বা এই দুই শক্তির সঙ্গে লড়াই করে জিততে পারবে? বিএনপি এই মুহূর্ত পর্যন্ত তো যথেষ্ট ছাড় দিয়েছে সংস্কারে। আজকে বিএনপির প্রতিনিধি জনাব সালাউদ্দিন আহমেদ বলেছেন যে ঐকমত্য কমিশনে 131টি সংবিধান সংস্কারের জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল, এইখানে তারা অধিকাংশ মতামতের সঙ্গে একমত পোষণ করেছেন। কেবল দু একটি বিষয়ে আসলে তারা একমত হতে পারেনি, একটা হচ্ছে প্রধানমন্ত্রীর মেয়াদ আর একটা হচ্ছে ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল, তারপরে হচ্ছে উচ্চ কক্ষে পিয়ার পদ্ধতি, এইসব এরকম দুই একটা বিষয়ে তারা একমত হন নাই। এখন সব বিষয়ে তো আপনি একমত হবেন না, এটাই তো ডেমোক্রেসি। এখন আপনি যদি বলেন
10টা প্রস্তাব দিয়ে যদি বলেন আমার 10টা প্রস্তাবের সঙ্গে আপনাকে একমত হইতে হবে, না হইলে আমি নির্বাচন দিব না, তাহলে তো বোঝা যাবে যে আপনি আমাকে জিম্মি করে নির্বাচনটাকে ব্যবহার করছেন, তাহলে এটা তো ডেমোক্রেটিক আচরণ হইল না। তা আমি মনে করি যে সবার শুভ বুদ্ধির উদয় ঘটবে, এবং এই কিন্তু ধরনের সেনাবাহিনীকে নিয়েও তো এক ধরনের পরিকল্পনা, মানে সেনা প্রধানকে নিয়ে বিশেষ করে সেনা সেনা প্রধান প্রধানও তো টার্গেট। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সেনা প্রধান যেহেতু নির্বাচনের পক্ষে কথা বলেছেন, এই মুহূর্তে যারা নির্বাচনে চান না, একটা অনির্বাচিত সরকারকে দীর্ঘ সময় ক্ষমতায় রাখতে চান, তারা হচ্ছে সেনাবাহিনী এবং সেনা প্রধান নিয়ে নানা ধরনের গুজব, উল্টা পাল্টা কথাবার্তা প্রচার করছেন, এবং তাদের এক ধরনের গাত্রদাহের সৃষ্টি হয়েছে এই নির্বাচন বিরোধী পক্ষদের। কারণ তারা মনে করছেন নির্বাচন না হলে এই উপদেষ্টা আছে, অমুক আছে, তমুক আছে, নানা পদে নিজেরা বসে নিজেদের লোকজন বসায়া যে লুটপাট হচ্ছে। এই যে আপনার পাঠ্যপুস্তক থেকে 400 কোটি টাকা আমরা একটা লুটপাট দেখলাম কয়দিন আগে, নগদের দুর্নীতির একটা তথ্য দেখলাম। এগুলো তো ধরেন গণমাধ্যমে আসে। এখন সময় তো শেষ, এত বিস্তারিত বলা যাবে না। বাংলাদেশের গণমাধ্যম কি এখন স্বাধীন? বাংলাদেশের গণমাধ্যমে কি আপনি এখন যা খুশি তাই লিখতে পারছেন? দুর্নীতির অনিয়মের কথা লিখতে পারছেন? পারছেন না। এই সরকারের মানে সমালোচনা করে কারো লিখতে কারো পারছেন? ক্ষেত্রে পারছেন লেখা না তো। যাচ্ছে আওয়ামী লীগের দুর্নীতির ব্যাপারে লেখা যাচ্ছে, আবার অনেকের দুর্নীতির ব্যাপারে লেখা যাচ্ছে না, অনেক কিছুই লেখা যাচ্ছে না। না না, এটা আগে তো যেরকম। স্বাধীনতা না। আপনার আওয়ামী লীগের আমলে তো বিএনপি জামাতকে নিয়ে যা খুশি তাই লেখা যাইতো। হুম। কিন্তু আওয়ামী লীগ নিয়ে কিছু লেখা যাইতো? যাইতো না। এই জন্যই তো আমরা বলতাম যে গণমাধ্যম স্বাধীন না। এখন আপনি আওয়ামী লীগের দুর্নীতি নিয়ে লিখবেন, আর এই সরকারের দুর্নীতি, উপদেষ্টাদের কীর্তিকলাপ নিয়ে লিখতে পারবেন না, সেটা তো স্বাধীনতা না। তো এইসব আমি মনে করি যে এই ধরনের আচরণ করলে আসলে তাদের জন্য খুব একটা পরিণতি ভালো বা শুভকর হবে না বলে আমার মনে হচ্ছে। অসংখ্য